ওকে, সো প্রথমে আমার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। সো আমার নাম শুভদীপ মন্ডল অ্যান্ড আই এম এ পিএইচডি স্টুডেন্ট ফ্রম ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, আইআইটি কানপুর। সো আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার নিয়ে ডিসকাস করব, এবং কেমিক্যাল কাইনেটিক্স হচ্ছে ক্লাস 12 কেমিস্ট্রি ইউনিট 3। ওকে, সো প্রথমে আমরা জানবো কি কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি কিউ ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট। কারণ সো কেমিক্যাল কাইনেটিক্স ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে যে কেমিক্যাল মানে হচ্ছে কেমিস্ট্রি রিলেটেড, রাইট? মানে যে কোনো কেমিস্ট্রি রিলেটেড কেমিক্যাল রিয়াকশনস, মানে কোন একটা সাবস্টেন্স এ, ধরা যাক কোন একটা সাবস্টেন্স এ সেখান থেকে অন্য একটা সাবস্টেন্স বি তে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এই যে প্রসেসটা এই যে সাবস্টেন্স এ থেকে সাবস্টেন্স বি পর্যন্ত চেঞ্জ হচ্ছে, সেই প্রসেসটা একটা কেমিক্যাল রিয়াকশনস। এবং সেই কেমিক্যাল রিয়াকশনসটা কি করে হচ্ছে বা তার স্পিড কিরকম, তার মেকানিজম কিরকম, মানে কোন পদ্ধতিতে এই প্রসেসটা এগোচ্ছে, সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। অ্যান্ড অ্যানাদার অন্য একটা ওয়ার্ড হচ্ছে কাইনেটিক্স, রাইট? সো কাইনেটিক্স মানে হচ্ছে এই যে প্রসেসটা হলো সাবস্টেন্স এ থেকে সাবস্টেন্স বি, এই যে কেমিক্যাল রিয়াকশনটা চেঞ্জ হলো, এই প্রসেসটার স্পিড কিরকম, বা রেট কতটা, মানে এই প্রসেসটা কতটা স্পিডে এগোচ্ছে, মানে এটা একটা স্লো প্রসেস না ফাস্ট প্রসেস ইত্যাদি, সেটা কাইনেটিক্স এই ওয়ার্ডটার মধ্যে আসে। সো কেমিক্যাল কাইনেটিক্স বেসিক্যালি আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশনস যেগুলো হচ্ছে, মানে কোনো একটা রিয়াক্ট্যান্টস থেকে কতগুলো প্রোডাক্টস যখন প্রডিউস হচ্ছে, সেই যে কেমিক্যাল রিয়াকশনস, সেই কেমিক্যাল রিয়াকশনস এর রেট, তার সেটা কত গতিতে এগোচ্ছে, কত ফাস্ট এগোচ্ছে না কতটা স্লো প্রসেসে এগোচ্ছে, এবং তার মেকানিজম, মানে কোন পথে কোন পদ্ধতিতে রিয়াক্টেন্টস গুলো একে অপরের সাথে মিক্স হয়ে কোন একটা প্রোডাক্ট প্রডিউস করছে, সেই সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। ওকে, নাও কেমিক্যাল কাইনেটিক্স পড়াটা কেন ইম্পর্টেন্ট? সো কেমিক্যাল কাইনেটিক্স আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং এই টপিকটা পড়াটা কেন ইম্পর্টেন্ট, মানে যে কোনো কেমিক্যাল রিয়াকশনস যদি আমরা কনসিডার করি, সো কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে বেসিক্যালি আমরা তিনটে জিনিস দেখতে চাই। প্রথম জিনিস হচ্ছে কোন একটা কেমিক্যাল রিয়াকশনস, মানে আমরা যদি ধরি এ থেকে বি হচ্ছে, ওকে, এটা একটা কেমিক্যাল রিয়াকশন, যেখানে এ হচ্ছে রিয়াক্ট্যান্টস এন্ড বি হচ্ছে প্রোডাক্টস। এ থেকে বি এই যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, তো এই রিয়াকশনটা সম্পর্কে আমরা তিনটে জিনিস জানতে চাই। সো কেমিস্টরা বেসিক্যালি তিনটে জিনিস জানতে চায়। একটা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট ইজ কি এই রিয়াকশনটা আদৌ সম্ভব কি সম্ভব নয়, মানে এই রিয়াকশনটা আদৌ ফিজিবল বা ফিজিবল নয়। সো ফিজিবিলিটি মানে এই যে এ থেকে বি যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে, সেটা আদৌ রিয়াকশনটা সম্ভব না সম্ভব নয়। ওকে, সেকেন্ড পয়েন্ট ইজ লাইক এই রিয়াকশনটা, এই যে কেমিক্যাল রিয়াকশনটা, সেটা কতক্ষণ পর্যন্ত এগোবে, কতক্ষণ পর্যন্ত হবে। ওকে, সো সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এক্সটেন্ট টু হুইচ দিস রিয়াকশন ইজ প্রসিড, রিয়াকশন উইল প্রসিড, যে কতক্ষণ পর্যন্ত এই কেমিক্যাল রিয়াকশনটা হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে তার স্পিড বা রেট অফ দ্য রিয়াকশন, মানে কত গতিতে বা কত দ্রুত বা কত স্লোলি এই রিয়াকশনটা হবে। থার্ড পয়েন্ট ইজ স্পিড অফ দ্য রিয়াকশন। সো এই তিনটে পয়েন্ট আমাদের খুব, সো যে কোনো কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে এই তিনটে পয়েন্ট জানা খুব ইম্পর্টেন্ট। লাইক ফার্স্ট পয়েন্ট হলো রিয়াকশনটা আদৌ সম্ভব কি সম্ভব নয়, মানে তার ফিজিবিলিটি অফ দ্য রিয়াকশন। সেকেন্ড পয়েন্ট হলো যে এক্সটেন্ট টু হুইচ দ্য রিয়াকশন উইল প্রসিড, মানে কতক্ষণ পর্যন্ত কোন একটা কেমিক্যাল রিয়াকশন চলবে। থার্ড পয়েন্ট হলো তার স্পিড বা রেট অফ দ্য রিয়াকশন, মানে ওই যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে সেটা কত ফাস্ট বা কত স্লো প্রসেসে চলছে। তিনটে পয়েন্ট যে কোনো কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে জানা ইম্পর্টেন্ট।
না, এখন আমরা আগে থার্মোডিনামিক্স চ্যাপ্টারতে আমরা জানি যে যে কোনো, ওকে। সো নেক্সট পয়েন্ট ইজ থার্মোডাইনামিক্স ভার্সেস কেমিক্যাল কাইনেটিক্স। না, থার্মোডাইনামিক্স চ্যাপ্টারতে আমরা জানি যে কোন একটা কেমিক্যাল প্রসেস বা যে কোনো প্রসেস যখন হয়, লেটস সে যে এ থেকে বি এই প্রসেসটা হচ্ছে, বুঝছেন? সো এই প্রসেসটা আদৌ সম্ভব কি সম্ভব নয়, সেই তথ্যটা আমরা থার্মোডাইনামিক্স চ্যাপ্টার থেকে বা থার্মোডাইনামিক্স থেকে আমরা জানতে পারি, রাইট? সো লেটস সে প্রথমে এই কেমিক্যাল প্রসেসে প্রথমে এ মলিকুল ছিল, অনলি রিঅ্যাক্টেন্ট মলিকুল ছিল, এবং সেখান থেকে বি প্রোডাক্ট মলিকুল তৈরি হচ্ছে, রাইট? সো এই যে প্রসেসটা হচ্ছে, তো বিভিন্ন থার্মোডাইনামিক ভেরিয়েবল থেকে, তো অনেক রকম থার্মোডাইনামিক ভেরিয়েবল আছে, যেমন এনট্রপি, ফ্রি এনার্জি, এনথালপি, এটসেট্রা, রাইট? সো যে কোনো থার্মোডাইনামিক প্রসেসে এই যে এ থেকে বি এর যে প্রসেসটা, তার এনট্রপি চেঞ্জ অফ এনট্রপি মানে হচ্ছে লেটস সে ডেল্টা এস, চেঞ্জ অফ এনট্রপি, রাইট? সো চেঞ্জ অফ এনট্রপি মানেটা কি? মানে হচ্ছে যে প্রোডাক্টের এনট্রপি মানে হচ্ছে বি মলিকুলের এনট্রপি মাইনাস রিঅ্যাক্ট্যান্টের এনট্রপি মানে হচ্ছে এ মলিকুলের এনট্রপি, রাইট? সো চেঞ্জ অফ এনট্রপি ফিজিবল বা ফিজিবল নয়, সম্ভব কি সম্ভব নয় সেটা আমরা বলতে পারবো। অথবা চেঞ্জ অফ গিভস ফ্রি এনার্জি, সো চেঞ্জ অফ ফ্রি এনার্জি, রাইট? চেঞ্জ অফ ফ্রি এনার্জি, সো তাকে আমরা ডেল্টা জি দিয়ে ডিফাইন করি। ডেল্টা জি মানে হচ্ছে ফ্রি এনার্জি অফ প্রোডাক্ট মানে হচ্ছে বি মলিকুলের ফ্রি এনার্জি মাইনাস ফ্রি এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে এ মলিকুলের ফ্রি এনার্জি, রাইট? এই যে এ থেকে বি যে প্রসেসটা চলছে, সেই প্রসেসটার চেঞ্জ অফ ফ্রি এনার্জি মানে তার ফ্রি এনার্জি চেঞ্জ কতটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে, সেই ইনফরমেশন থেকে আমরা বলতে পারবো যে এ থেকে বি এই প্রসেসটা আদৌ সম্ভব কি সম্ভব নয়। ওকে, সো ধরা যাক এ থেকে বি এই প্রসেসটা চলছে, এ এর ফ্রি এনার্জি জি এ, বি এর ফ্রি এনার্জি লেটস সে জি বি। ওকে, সো এই থার্মোডাইনামিক প্রসেসটার জন্য তার চেঞ্জ অফ ফ্রি এনার্জি যেটা হবে মানে হচ্ছে ডেল্টা জি, এটা হবে জিবি মাইনাস জিএ, রাইট? এই চেঞ্জ অফ ফ্রি এনার্জি মানে ডেল্টা জি যদি লেস দেন জিরো হয়, মানে চেঞ্জ এই যে প্রসেসটার জন্য ডেল্টা জি মানে চেঞ্জ অফ ফ্রি এনার্জি যদি লেস দেন জিরো হয়, তাহলে আমরা বলবো সেই প্রসেসটা স্পন্টেনিয়াস মানে ফিজিবল, সেই প্রসেসটা সম্ভব। সো এ থেকে বি এই প্রসেসটা থার্মোডাইনামিক্যালি ফিজিবল বা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন বা স্পন্টেনিয়াস প্রসেস, রাইট? যদি এই এ থেকে বি প্রসেসটার যদি চেঞ্জ অফ ফ্রি এনার্জি মানে ডেল্টা জি যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই রিঅ্যাকশনটা বা থার্মোডাইনামিক প্রসেসটা নন স্পন্টেনিয়াস বা থার্মোডাইনামিক্যালি ফিজিবল নয় বা এটা পসিবল নয়, ওকে, নট ফিজিবল। এবং আরেকটা প্যারামিটার আছে, সেটা হচ্ছে ডেল্টা জি ইকুয়াল টু জিরো। যদি চেঞ্জ অফ ফ্রি এনার্জি যদি ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা বলবো যে এই প্রসেসটা বা এই রিঅ্যাকশনটা এ থেকে বি প্রসেসটা তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, দে আর ইন ইকুইলিব্রিয়াম। সো তো শুধুমাত্র এই থার্মোডাইনামিক ভেরিয়েবল ফ্রি এনার্জি থেকে মানে কোন একটা প্রসেসের চেঞ্জ অফ ফ্রি এনার্জি থেকে আমরা বলতে পারছি সেই রিঅ্যাকশনটা ফিজিবল বা নট ফিজিবল। সো শুধু চেঞ্জ অফ ফ্রি এনার্জি যদি ডেল্টা জি লেস দেন জিরো হয়, তাহলে আমরা বলবো এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস, মানে স্পন্টেনিয়াসলি এ থেকে বি এই রিঅ্যাকশনটা বা এই প্রসেসটা চলবে, এগোবে।
আর যদি ডেল্টা জি গ্রেটার দেন 0 হয় সেটা হচ্ছে নট ফিজিবল, মানে এটা হচ্ছে নন স্পন্টিনিউয়াস প্রসেস। আর যদি ডেল্টা জি ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো যে ওই থার্মোডিনামিক প্রসেসটা বা কেমিক্যাল রিয়াকশনটা তারা ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে, রাইট? সো সো থার্মোডিনামিক্স আমাকে কি বলছে? আমরা কনসিডার করেছিলাম এ থেকে বি এই কেমিক্যাল প্রসেসটা, রাইট? সো ফ্রম থার্মোডিনামিক্স মানে হচ্ছে চেঞ্জ অফ ফ্রি এনার্জি থেকে, মানে ডেল্টা জি থেকে আমরা বলতে পারছি এই রিয়াকশনটা এ থেকে বি এই প্রসেসটা আদৌ সম্ভব কি সম্ভব নয়, ফিজিবল অর নট ফিজিবল, রাইট? কিন্তু আমরা এটা জানতে পারছি না যে এই রিয়াকশনটা এ থেকে বি এই প্রসেসটা কি পথে এগোচ্ছে, মানে তার মেকানিজম কি, মানে এ থেকে বি কিভাবে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট প্রডিউস করছে, এবং তার স্পিড কতটা দ্রুত গতিতে এগোচ্ছে, না এটা খুব স্লো ধীরে ধীরে এগোচ্ছে, মানে তার স্পিড অথবা তার রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে আমরা কিছুই জানতে পারছি না। সো থার্মোডিনামিক্স থেকে আমরা বলতে পারবো যে কোন একটা রিয়াকশন আদৌ সম্ভব কি সম্ভব নয়, থার্মোডিনামিক্যালি সেটা পসিবল বা পসিবল নয়। কিন্তু ওই রিয়াকশনটার রেট অফ দ্য রিয়াকশন এবং তার মেকানিজম সম্পর্কে আমরা থার্মোডিনামিক্স থেকে কোনো ইনফরমেশন পাবো না, রাইট? যেমন থার্মোডিনামিক্স এটাও বলেছে যে থার্মোডিনামিক্স থেকে এটা আমরা জানতে পারি যে ডায়মন্ড থেকে গ্রাফাইট এই যে প্রসেসটা, আমরা যদি এই যে প্রসেসটা ডায়মন্ড থেকে গ্রাফাইট, এই যে ফার্স্ট পিকচারটা হচ্ছে ডায়মন্ড এবং সেকেন্ড পিকচারটা হচ্ছে গ্রাফাইট, রাইট? সো এই যে ডায়মন্ড থেকে গ্রাফাইট এই যে প্রসেসটা থার্মোডিনামিক্স বলছে এটা সম্ভব, এটা একটা স্পন্টেনিয়াস প্রসেস এবং এটা ফিজিবল, রাইট? সো এটা একটা এই যে প্রসেসটা এটা ফিজিবল থার্মোডিনামিক্যালি, রাইট? বাট এটা যদি আমরা কাইনেটিক্স এক্সপেরিমেন্টালি স্টাডি করি তাহলে দেখতে পারবো যে এই প্রসেসটা ডায়মন্ড থেকে গ্রাফাইট এই যে প্রসেসটা এটা হচ্ছে খুব স্লো প্রসেস। সো এটার যদি আমরা এক্সপেরিমেন্টালি আমরা যদি কাইনেটিক্স স্টাডি করি তাহলে এই যে প্রসেসটা ডায়মন্ড থেকে গ্রাফাইট হওয়ার যে প্রসেসটা, যেটা আমরা থার্মোডিনামিক্স থেকে জানতে পেরেছি সেটা সম্ভব, সেটা পসিবল, বাট তার যদি কাইনেটিক্স আমরা দেখি মানে তার স্পিডটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা একটা অত্যন্ত স্লো প্রসেস। মানে তো এটা এতটাই স্লো প্রসেস যে আমরা এই ডায়মন্ড থেকে গ্রাফাইট চেঞ্জ হওয়ার যে প্রসেসটা সেটা আমরা দেখতেই পাই না, ওকে? সো সো বেসিক্যালি মেইন পয়েন্ট হচ্ছে যে থার্মোডিনামিক্স আমাদেরকে এই ইনফরমেশনটা দেবে কোন একটা প্রসেস বা কোন একটা কেমিক্যাল রিয়াকশন সেটা ফিজিবল বা ফিজিবল নয়, সেটা আদৌ সম্ভব কি সম্ভব নয়, এবং যদি সেটা সম্ভব হয় তো তার কাইনেটিক্স বা কেমিক্যাল কাইনেটিক্স আমাদেরকে এই ইনফরমেশন গুলো দেবে যে সেই রিয়াকশনটা স্পিড কত, তার রেট অফ দ্য রিয়াকশন কত, সেই রিয়াকশনটা একটা স্লো প্রসেস না ফাস্ট প্রসেস, এবং তার মেকানিজম কি, সেটা কোন পদ্ধতিতে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট প্রডিউস করছে, সেই ইনফরমেশন গুলো আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে পাবো। সো কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা এই ফার্স্ট পয়েন্ট জানতে পারবো যে তার স্পিড অর রেট অফ দ্য রিয়াকশন, মানে এটা একটা স্লো প্রসেস না ফাস্ট প্রসেস ইত্যাদি, ওকে? সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তার মেকানিজম অফ দ্য রিয়াকশন, মানে ওই রিয়াকশনটা কি মেকানিজম মানে কোন পদ্ধতিতে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট প্রডিউস করছে, ওকে? সো মেনলি এই দুটো পয়েন্ট আমরা কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করে আমরা জানতে পারবো, এবং এছাড়াও আমরা জানতে পারবো যে তার কোন একটা কেমিক্যাল রিয়াকশনকে তার কি কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে অনেক কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আমাদের এফেক্ট করে কোন একটা কেমিক্যাল রিয়াকশন যখন হয়, যেমন টেম্পারেচার, প্রেসার, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, ক্যাটালিস্ট আছে কি নেই, সেই সমস্ত যে এক্সটার্নাল ফ্যাক্টর গুলো কোন একটা কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে সেগুলো কোন একটা রিয়াকশনকে কতটা এফেক্ট করে। মানে ধরো আমি যদি
টেম্পারেচারটা প্রথমে আমার একটা টেম্পারেচার টিএ ছিল, সেখান থেকে আমি টেম্পারেচারটা চেঞ্জ করে টিবি করে দিলাম। তো তার ফলে কোন একটা কেমিক্যাল রিয়াকশন এ থেকে বি, যে এই কেমিক্যাল রিয়াকশনটা উপর কতটা প্রভাব পড়ছে, মানে এই রিয়াকশনটা কি আগের থেকে আরো ফাস্ট হয়ে গেল না আগের থেকে বেশি স্লো হয়ে গেল, সেই যে চেঞ্জ গুলো, সেই যে টেম্পারেচারের যে ডিপেন্ডেন্সি, মানে টেম্পারেচার চেঞ্জ করলে কোন একটা রিয়াকশনের রেট কিভাবে চেঞ্জ হবে, বা কনসেন্ট্রেশন বা প্রেসার বা ক্যাটালিস্ট যদি অ্যাড করি তাহলে কোন একটা কেমিক্যাল রিয়াকশনের চেঞ্জ কিভাবে হবে, তার রেটের উপর কতটা প্রভাব পড়বে, সেই সমস্ত বিষয়গুলো আমরা কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করে জানতে পারবো। সো থার্ড পয়েন্ট হচ্ছে ডিপেন্ডেন্সিস অন মেনি এক্সটার্নাল ফ্যাক্টরস। মেনি এক্সটার্নাল ফ্যাক্টরস লাইক টেম্পারেচার, প্রেসার, presence of catalyst, etc. ওকে, সো এই যে এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো মানে টেম্পারেচার, প্রেসার, ক্যাটালিস্ট, এগুলো কোন একটা রিয়াকশনের রেটের উপর কতটা প্রভাব ফেলছে বা তাকে কিভাবে এফেক্ট করছে, সেগুলো আমরা এই কেমিক্যাল কাইনেটিক্স স্টাডি করে আমরা জানতে পারবো। ওকে, সো নাও এখন আমরা জানলাম যে বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা কি কি জানতে পারবো, থার্মোডাইনামিক্স থেকে আমরা কি কি জানতে পারতাম, এবং থার্মোডাইনামিক্স এবং কেমিক্যাল কাইনেটিক্স এর মেন ডিফারেন্সটা কি, রাইট? বাট কেমিক্যাল কাইনেটিক্স আমরা পড়বো কেন, মানে এগুলো আমাদের জেনে কি হবে, মানে আমাদের কেন গুরুত্বপূর্ণ কেমিক্যাল কাইনেটিক্স পড়াটা? সো নাও এখন ইমাজিন করো কোন একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, লেটস সে রিঅ্যাক্ট্যান্ট আর থেকে প্রোডাক্ট পি, এই একটা কেমিক্যাল রিয়াকশন। ওকে, এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, রাইট? না, এই যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তো কেমিক্যাল ধরো যে কেমিক্যাল কাইনেটিক্স থেকে এক্সপেরিমেন্টালি বা থিওরিটিক্যালি আমরা এই রিয়াকশনটার রেট সম্পর্কে জেনে নিয়েছি, মানে এটা একটা স্লো প্রসেস না ফাস্ট প্রসেস, সেই সব ইনফরমেশন আমাদের পাওয়া হয়ে গেছে। সেকেন্ড, লেটস সে এর মেকানিজম সম্পর্কে আমরা জেনে গেছি, মানে মেকানিজম সম্পর্কে ইনফরমেশন পেয়ে গেছি, মানে এই রিয়াকশনটা কোন পথে এগোচ্ছে, মানে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কোন পথে এগোচ্ছে, মানে ধরো এটা একটা রিয়াক্ট্যান্ট আছে, এটা একটা প্রোডাক্ট, তো কি পথে এগোচ্ছে, মানে এই পথে এগোচ্ছে না এই পথে এগোচ্ছে, অনেকগুলো পথ নিতে পারে। সো বেসিক্যালি আমরা মেকানিজম মানে কিভাবে রিয়াকশনটা এগোচ্ছে সেই ইনফরমেশন আমরা পেয়ে গেছি। ওকে, এবং কি কি ফ্যাক্টরস মানে টেম্পারেচার, প্রেসার বা ক্যাটালিস্ট কিরকম ভাবে অ্যাড করলে বা কিরকম ভাবে চেঞ্জ করলে এই রিয়াকশনটা স্লো হবে না ফাস্ট হবে, সেই ইনফরমেশন গুলো আমরা কেমিক্যাল কাইনেটিক্স থেকে লেটসে পেয়ে গেছি। ওকে, সো এই পয়েন্টগুলো আমরা জেনে গেছি। নাও এখন যদি আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনের যদি এই তিনটে পয়েন্ট সম্পর্কে আমরা জেনে যাই, তাহলে কি হবে, তাহলে কোন একটা কেমিক্যাল রিয়াকশনটার আমরা কন্ট্রোল করতে পারবো বাইরে থেকে, তাই তো? মানে এই রিয়াকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো কন্ট্রোল করতে পারবো মানে কি, মানে আমরা বাইরে থেকে কোন একটা প্যারামিটার, সে আমরা টেম্পারেচার চেঞ্জ করলাম বা অন্য একটা ক্যাটালিস্ট ইউজ করলাম, সো সেইভাবে আমরা এই রিয়াকশনটাকে কন্ট্রোল করতে পারবো, মানে রিয়াকশনটা যেভাবে হচ্ছিল সেখান থেকে আমরা বাইপাস করে অন্য কিছু প্রডিউস করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মেন গোল, কন্ট্রোল অফ এনি কেমিক্যাল রিয়াকশন। কেন? কারণ ধরো যে কোন একটা রিয়াকশন থেকে, এটা একটা রিয়াক্ট্যান্ট মলিকুল, সেখান থেকে দুটো প্রোডাক্ট উৎপন্ন হয়, সে রিয়াক্টর থেকে P1 এবং P2 দুটো প্রোডাক্ট প্রডিউস হয়, এটা একটা রিয়াক্ট্যান্ট থেকে। ওকে, নাও লেটস সে যে আমরা যদি বাইরে থেকে সামান্য পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করি, তাহলে এই আর থেকে P1 যে প্রসেসটা সেটা বেশি মানে বেশি তাড়াতাড়ি এগোয়, সেটা একটা ফাস্ট প্রসেস লেটস সে, এবং আর থেকে P2 যে প্রসেসটা সেটা একটা স্লো। তো বাইরে থেকে আমরা কোন একটা টেম্পারেচার বা প্রেসার বা বিভিন্ন এক্সটার্নাল প্যারামিটার আমরা চেঞ্জ করে
এই রিয়াকশনটাকে কন্ট্রোল করতে পারবো, এর মানে হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে অন্য প্রোডাক্টের থেকে আমরা বেশি প্রডিউস করতে পারবো, এবং মানে ফাস্ট বা স্লো, বেশি তাড়াতাড়ি। ওকে, তার ফলে কি হবে যে অনেক মেডিসিন আছে, মানে আমরা যখন দেখি যে বিভিন্ন রিয়াক্ট্যান্ট থেকে যখন মেডিসিন বিভিন্ন সিনথেসিস করা হয়, তো কোনো একটা রিয়াক্ট্যান্ট নেওয়া হয়, রিয়াক্ট্যান্ট থেকে লেটস এ দু ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, P1 থেকে এবং P2। এবং লেটস সে যে এই যে P1 প্রোডাক্টটা সেটা আমাদের মেডিসিনে কাজে লাগবে। ওকে, সেটা আমাদের মেডিসিনে কাজে লাগবে, এবং যে P2 প্রোডাক্টটা সেটা আমাদের মেডিসিনে কাজে লাগবে না। ওকে, তো এই যে রিয়াকশনটা যখন হচ্ছে আর থেকে P1 এবং আর থেকে P2, তো এই এই পথটা আর থেকে P2 যে পথটা সেটা আমরা চাইবো না, তাই তো। তো বাইরে থেকে এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে যাতে রিয়াকশনটা শুধুমাত্র আর থেকে P1ই উৎপন্ন করে। তো 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 এই যে কন্ট্রোল ব্যাপারটা, এই কন্ট্রোল করার জন্য আমাদেরকে কি কি জানতে হবে? এই রিয়াকশনটার রেট কত, এই রিয়াকশনটার মেকানিজম কি, মানে এই রিয়াকশনটা কিভাবে P1 এবং P2 দুটো প্রোডাক্ট তৈরি করছে, এবং কি কি এক্সটার্নাল ফ্যাক্টর যেমন টেম্পারেচার, প্রেসার বা ক্যাটালিস্ট এই রিয়াকশনটাকে ইনফ্লুয়েন্স করছে। সেই সব বিষয় সম্পর্কে যদি আমরা জেনে যাই, তাহলে আমরা এই রিয়াকশনটাকে কন্ট্রোল করে শুধুমাত্র P1 প্রোডাক্টটাই তৈরি করতে পারবো এবং P2 প্রোডাক্টটা তৈরি করতে চাইবো। ওকে, তো এই কন্ট্রোল অফ এনি কেমিক্যাল রিয়াকশনটার জন্য কেমিক্যাল কাইনেটিক্স সম্পর্কে পড়া খুব গুরুত্বপূর্ণ। মানে কেমিক্যাল রিয়াকশনের রেট সম্পর্কে জানা, তার মেকানিজম সম্পর্কে জানা আমাদের খুব গুরুত্বপূর্ণ। ওকে, সো সো এখন এতক্ষণ পর্যন্ত আমরা জেনে গেছি যে বেসিক্যালি কেমিক্যাল কাইনেটিক্স কেন ইম্পর্টেন্ট একটা টপিক, এবং কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা কি কি জানতে পারবো, রাইট? সো এখন কোন একটা কেমিক্যাল রিয়াকশন সম্পর্কে জানা যাক। ওকে, সো ফার্স্ট পয়েন্ট ইজ রেট অফ কেমিক্যাল রিয়াকশন, রেট অফ এনি কেমিক্যাল রিয়াকশন। ওকে, মানে ধরা যাক যে কোন একটা কেমিক্যাল রিয়াকশন যখন হচ্ছে আর থেকে পি, যেখানে আরটা হচ্ছে রিয়াক্ট্যান্ট এবং পিটা হচ্ছে প্রোডাক্ট। সো এই রিয়াকশনটা হচ্ছে আর থেকে পি হচ্ছে, তো এই রিয়াকশনটার রেট কত? সো রেট অফ দ্য রিয়াকশন বা স্পিড অফ দ্য রিয়াকশন আমরা ডিফাইন করতে পারবো যে কোন একটা রিয়াকশন যখন হচ্ছে তার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, বা তার প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, সেটা সেই ইনফরমেশন থেকে আমরা এই রিয়াকশনটার রেট সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে, সো এটা তো রেটকে আমরা ডিফাইন করতে পারবো চেঞ্জ অফ কনসেন্ট্রেশন of reactants or products in unit time, right? মানে হচ্ছে যে রিয়াকশন হচ্ছে আর থেকে পি, তাই তো। সো at t equal to 0, লেটস মানে হচ্ছে যে রিয়াকশনটা শুরু হওয়ার একদম আগে, মানে কোনো কিছুই যখন নেই, শুধুমাত্র বিকারে আমরা ধরে নাও যে আমরা শুধুমাত্র ধরে নিচ্ছি যে বিকারে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট মলিকুলস আছে, মানে শুধুমাত্র আর আছে। ওকে, সো এখন রিয়াকশন শুরুর আগে, মানে at t equal to 0, বিকারে কি আছে? শুধুমাত্র রিয়াক্ট্যান্ট মলিকুলসই আছে, মানে আর এর রিয়াক্ট্যান্ট মলিকুলের কনসেন্ট্রেশন সব থেকে এখন বেশি, তাই তো না। এখন রিয়াকশনটা যখন শুরু হয়ে গেছে, রিয়াকশনটা যখন চলছে, তখন কি হবে? এই আর এর কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে, তাই তো, at টাইম t। মানে এই রিয়াকশনটা যখন চলছে তখন ধীরে ধীরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে, এবং সময়ের সাথে সাথে কি হবে? প্রথমে প্রোডাক্ট 0 ছিল, মানে রিয়াকশন শুরুর আগে তো প্রোডাক্ট t equal to 0 প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0 ছিল, তাই তো, কারণ রিয়াকশন শুরুর আগে কোনো প্রোডাক্ট উৎপন্ন হয়নি, প্রডিউস হয়নি। তো এখন সময়ের সাথে সাথে কি হবে? রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে ডিক্রিজ হতে থাকবে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো। তো আর থেকে পি মানেই হচ্ছে সেটা।
মানে ধীরে ধীরে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। তার মানে যখন রিয়াকশন শুরুর আগে শুধুমাত্র রিয়াক্ট্যান্ট মলিকুলস ছিল, কোনো প্রোডাক্ট উৎপন্ন হয়নি, এবং এখন কেমিক্যাল রিয়াকশন যখন শুরু হয়ে গেছে তখন এই রিয়াক্ট্যান্ট মলিকুলটা ধীরে ধীরে প্রোডাক্ট উৎপন্ন করছে। তার ফলে সময়ের সাথে সাথে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টটা ধীরে ধীরে কমতে থাকবে এবং কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো? তো এই সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে এবং প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ইনফরমেশন থেকে আমরা এই রিয়াকশনটার রেট বা স্পিড সম্পর্কে আমরা জানতে পারবো। ওকে ওকে ধরা যাক, ওকে সো আমার নেক্সট পয়েন্ট ইজ এভারেজ রেট অফ রিয়াকশন। ওকে, সো আমাদের রিয়াকশনটা ছিল আর থেকে পি, এই রিয়াকশনটা ছিল রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। নাও এখন ধরা যাক যে অ্যাট টাইম t1 রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল R1, ওকে, এবং অ্যাট টাইম t2 রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল R2, ওকে। তো প্রথমে তো t1 টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল R1 এবং t2 টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হলো R2, ওকে। তো t2 মাইনাস t1 মানে এই যে টাইম ইন্টারভ্যালে, সো টাইম ইন্টারভ্যালটা কি হলো, টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি যদি আমি বলি সেটা হচ্ছে t2 মাইনাস t1, রাইট? সো প্রথমে t1 ছিল, সেখান থেকে t2 হয়েছে, তো ওই যে টাইম ইন্টারভ্যাল t2 মাইনাস t1 এ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ কিভাবে হয়েছে, প্রথমে R1 ছিল, সেখান থেকে R2 হয়েছে, তাই তো? তো প্রথমে R1 ছিল, সেখান থেকে ডিক্রিজ হয়ে R2 হয়েছে। Now let's say T2 greater than T1, okay? তো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন এভাবে চেঞ্জ হয়েছে। তো রেট অফ দ্য রিয়াকশন কি হবে? রেট অফ দ্য রিয়াকশন হবে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে এই রিয়াক্ট্যান্ট আর মলিকুলটা সময়ের সাথে সাথে কত রেটে তার কনসেন্ট্রেশনটা চেঞ্জ করছে। মানে সময়ের সাথে সাথে তো রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমতে থাকবে, কারণ কেমিক্যাল রিয়াকশনটা ধীরে ধীরে এগোচ্ছে, তারপরে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে ওই যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে, তার সেটা কত রেটে কমছে, মানে কোন একটা টাইম ইন্টারভ্যালে তার রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ কিভাবে হচ্ছে, সেটা থেকে আমরা ওই রিয়াকশনটার রেট সম্পর্কে জানতে পারবো। তো বেসিক্যালি রেট অফ দ্য রিয়াকশন হবে, আমরা এটাকে অন্যভাবে ডিফাইন করতে পারি যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট, ওকে, মানে হচ্ছে রিয়াক্ট্যান্টের ডিসঅ্যাপিয়ারেন্স, মানে রিয়াক্ট্যান্ট যে ধীরে ধীরে কমছে সেটা কত রেটে কমছে সেটা থেকে। তো কত রেটে কমছে সেটা আমরা কি করে জানতে পারি? যে কোনো কনসেন্ট্রেশন, যে কোনো জিনিসের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে যদি কমতে থাকে বা চেঞ্জ হয়, তাহলে সেটা কত রেটে চেঞ্জ হচ্ছে সেটা আমরা কি করে জানতে পারি? যে কতটা চেঞ্জ হলো, মানে এখানে t1 টাইমে কনসেন্ট্রেশন ছিল R1 এবং t2 টাইমে কনসেন্ট্রেশন হলো R2, তাহলে কনসেন্ট্রেশনের চেঞ্জ কতটা হলো R2 থেকে R1, তাই তো? এবং সেটা কত টাইমে হলো, t2 থেকে t1 থেকে t2 এই টাইম ইন্টারভ্যালের মধ্যে হয়েছে, তাই তো? নাও এখন আমরা বলেছি যে t2 টা গ্রেটার দেন অফ t1, মানে t1 প্রথমে t1 টাইমে কনসেন্ট্রেশন ছিল R1 এবং t2 টাইমে কনসেন্ট্রেশন হলো R2, তাই তো? তার মানে কি কনসেন্ট্রেশন তো সময়ের সাথে সাথে কমতে থাকবে রিয়াক্ট্যান্টের, তার ফলে R2 এর যে ভ্যালুটা হবে সেটা লেস দ্যান অফ R1 হবে, তাই তো? রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা কমছে, তার ফলে এই যে R2 মাইনাস R1 সেটা একটা নেগেটিভ হবে, সেটা একটা মাইনাস হবে, কারণ R2 টা কম R1 এর থেকে। তার ফলে এটাকে আমরা লিখতে পারবো মাইনাস ডেল্টা R বাই ডেল্টা টি, ওকে। এই মাইনাসটা কেন? এই মাইনাসটা, এই যে মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটা ডিফাইন করছে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন
সময়ের সাথে সাথে কমছে, ডিক্রিজেস উইথ টাইম, তাই তো? সেই তার ফলে এই ডেল্টা আরটা নেগেটিভ হওয়ার জন্য কিন্তু রেট অফ দ্য রিয়াকশনটা একটা পজিটিভ কোয়ান্টিটি হবে, এটা একটা পজিটিভ কোয়ান্টিটি। সো রেট অফ দ্য রিয়াকশনটাকে পজিটিভ করার জন্য আমাদের এখানে এই মাইনাস সাইনটাকে লাগাতে হচ্ছে, কারণ ডেল্টা আরটা এমনিতেই নেগেটিভ, তার ফলে মাইনাস মাইনাস উইল বি পজিটিভ। ওকে, সো রেট অফ দ্য রিয়াকশন পজিটিভ হয়ে যাবে তখন। ওকে, সো এখন তাহলে রেট অফ দ্য রিয়াকশন কি হলো? রেট অফ দ্য রিয়াকশন হলো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট। সেটা কিভাবে আমরা ডিফাইন করছি? সেটা আমরা ডিফাইন করছি মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি দিয়ে। ওকে, সো এটা হয়ে গেল ওই যে আর থেকে পি যে রিয়াকশনটা হচ্ছিল, আর থেকে পি এই যে রিয়াকশনটা হচ্ছিল, সেই রিয়াকশনটার রেট অফ দ্য রিয়াকশন, যেটাকে আমরা ডিফাইন করলাম যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কত রেটে ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমছে। ওকে, মানে হচ্ছে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি। তো এটাকে আমরা অন্যভাবেও ডিফাইন করতে পারি যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা, সরি, এই যে আর থেকে পি এই যে রিয়াকশনটা হচ্ছে, তো সময়ের সাথে সাথে কি হবে? প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাও ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই তো? তো ধরা যাক যে প্রথমে T1 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল P1 এবং T2 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন হলো P2। ওকে, তো এখন আমরা জেনেছি যে T2 টা গ্রেটার দেন অফ T1, তাই তো? তো সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা বাড়তে থাকবে, তাই তো? তার মানে হচ্ছে যে P2 টাও গ্রেটার দেন অফ P1 হবে, তাই তো? তো এখন আমরা যদি রেট অফ দ্য রিয়াকশনটাকে ডিফাইন করি, তো রেট অফ দ্য রিয়াকশন সেটাকে আমরা ডিফাইন করতে পারি প্রোডাক্টের কনসেন্ট্রেশন কত রেটে চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে। তো রেট অফ অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্ট মলিকুলস, তো রেট অফ অ্যাপিয়ারেন্স মানে প্রোডাক্ট কত রেটে সময়ের সাথে সাথে কত রেটে প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, সেটা দিয়েও আমরা রিয়াকশনের রেট সম্পর্কে ইনফরমেশন পেতে পারি। মানে হচ্ছে প্রথমে T1 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল P1, T2 টাইমে কনসেন্ট্রেশন হলো P2, চেঞ্জ কতটা হলো? P2 মাইনাস P1, রাইট? এবং সেটা কত ইন্টারভ্যালে চেঞ্জ হয়েছে? T2 মাইনাস T1 ইন্টারভ্যালে, রাইট? মানে হচ্ছে ডেল্টা টি। সো এটাকে আমরা বলতে পারবো ডেল্টা পি বাই ডেল্টা টি, রাইট? এখানে কোনো মাইনাস সাইন হবে না, কারণ মাইনাস সাইন কেন হবে না? কারণ রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কম ছিল, তার ফলে ডেল্টা আরটা নেগেটিভ ছিল, তাই তো? তো সেটাকে তারপরে রেট অফ দ্য রিয়াকশন কিন্তু পজিটিভ হতো, তাই সেই রেট অফ দ্য রিয়াকশনটাকে পজিটিভ করার জন্য আমাদের একটা মাইনাস সাইন দিতে হয়েছিল, ইউজ করতে হয়েছিল তখন। কিন্তু প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে তো ইনক্রিজ করছে, তার ফলে কি হবে? এই যে ডেল্টা পি, যেটা মানে হচ্ছে যে P2 মাইনাস P1 যেটা, সেটা পজিটিভ, মানে গ্রেটার দেন 0। তার ফলে কি হবে? অলসো রেট অফ দ্য রিয়াকশন এটা এমনিতেই পজিটিভ হয়ে যাবে, তাই এখানে আর নেগেটিভ সাইনটা ইউজ করার কোনো দরকার নেই। তো সো আমরা যদি এটাকে সামারি করি, তো সামারি কি হবে? রেট অফ দ্য রিয়াকশন, সেটাকে আমরা যদি বলি ভি, এটাকে আমরা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য রিয়াক্ট্যান্ট, মানে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের কিভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে, সেটা দিয়েও ডিফাইন করতে পারি। সেটা দিয়ে ডিফাইন করলে হবে ভি ইকুয়াল টু মাইনাস ডিআর, সরি, মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি, রাইট? আবার এটাকে আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে সময়ের সাথে সাথে সেটা দিয়েও ডিফাইন করতে পারি। সেটা হবে যে ডেল্টা পি বাই ডেল্টা টি, রাইট? সো এই দুটো পদ্ধতিতেই আমরা রেট অফ দ্য রিয়াকশনকে ডিফাইন করতে পারবো।
সো এটাকে বলা হয় এভারেজ রেট অফ দ্য রিয়াকশন। সো এটাকে বলা হয় এভারেজ রেট অফ দ্য রিয়াকশন। এভারেজ কেন? কারণ এটা ডেল্টা টি একটা টাইম ইন্টারভ্যালে এই রেটটাকে আমরা দেখছি, মানে এই রেটের ওই রিয়াকশনটার রেট সম্পর্কে ইনফরমেশন পাচ্ছি ডেল্টা টি এই টাইম ইন্টারভ্যালে। তো এই যে টাইম ইন্টারভ্যালটা সেটা কিন্তু একটা লার্জ, মানে ডেল্টা টিটা অনেকটা বেশি, মানে এটা একটা স্মল ইন্টারভ্যাল নয়। তো অনেকটা সময় জুড়ে, মানে T1 থেকে শুরু করে T2 পর্যন্ত এই যে টাইম ইন্টারভ্যালটা, সেই ইন্টারভ্যালের মধ্যে আমরা এই রিয়াকশন রেটটাকে ডিফাইন করলাম। তার জন্য এটাকে বলা হয় এভারেজ রেট অফ দ্য রিয়াকশন। ওকে, সো এটা 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 আমরা একটা পিকচার থেকে যদি ইজিলি বোঝা যাবে, মানে হচ্ছে সো এই পিকচারটা যদি আমরা দেখি, সো লেফট পিকচারটা হচ্ছে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে, সো কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে, তাই তো। তো পিকচারটা এভাবে আছে, তাই তো, মানে ওয়াই অ্যাক্সিসে আছে যে কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস এবং এক্স অ্যাক্সিসে আছে টাইম। তো সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে। তো প্রথমে এক টাইম ইকুয়াল টু 0, মানে টি ইকুয়াল টু 0, মানে তখন কোনো কেমিক্যাল রিয়াকশন শুরুই হয়নি। তাই কেমিক্যাল রিয়াকশন শুরু হওয়ার আগে কি ছিল, সমস্ত বিকারের সমস্ত কিছু রিয়াক্ট্যান্ট মলিকুল। তো রিয়াক্ট্যান্ট মলিকুলের কনসেন্ট্রেশন তখন সব থেকে বেশি ছিল, সো সেটাকে আমরা বলছি R0, মানে তখন কোনো প্রোডাক্ট মলিকুল ছিলই না, তাই তো। নাও সময়ের সাথে সাথে যখন কেমিক্যাল রিয়াকশনটা ধীরে ধীরে প্রসিড করছে, ধীরে ধীরে এগোচ্ছে, তখন এই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে কমতে থাকবে, কারণ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে, তাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে কমতে থাকবে। ওকে, এইভাবে ধীরে ধীরে কমছে। নাও আমরা আমরা যে রেট অফ দ্য রিয়াকশনটাকে যে ডিফাইন করলাম, এই যে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি দিয়ে, সেটা কিভাবে ডিফাইন করলাম। ধরা যাক যে আমার T1, এটা হচ্ছে T1 টাইম। T1 টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ছিল R1, তাই তো। না, এটা হচ্ছে T2 টাইম। T2 টাইমে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন হলো R2। তো তো T1 থেকে T2 এই যে টাইম ইন্টারভ্যাল, সেই ইন্টারভ্যালে কি হলো, রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন R1 থেকে চেঞ্জ হয়ে R2 হলো, এবং এটা কমলো। আর এখানে এই যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন R2, সেটা লেস দেন অফ R1, তাই তো। এটা কমছে সময়ের সাথে সাথে। তো ওই যে টাইম ইন্টারভ্যালটা, তো এটাকে এই যে এটা যে চেঞ্জ হচ্ছে, এটা হলো ডেল্টা আর, যেটা হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি, কারণ R2টা R1 এর থেকে কম। তো R2 মাইনাস R1 করলে আমরা নেগেটিভ পাবো, তাই তো। তো এটাকে ডেল্টা আর, এবং এটা যেটা, এটা হলো ডেল্টা টি টাইম ইন্টারভ্যাল, তাই তো। তো রেট অফ দ্য রিয়াকশন কি হবে, রেট অফ দ্য রিয়াকশন যেটা এভারেজ রেট অফ দ্য রিয়াকশন। কেন এভারেজ? কারণ এই T1 থেকে T2 টাইম ইন্টারভ্যালের পুরোটাকেই আমরা একটা রেট ডিফাইন করছি, তাই তো। তার জন্য আমরা বলা হয় যে এই ইন্টারভ্যালে ওটা একটা এভারেজ রেট অফ দ্য রিয়াকশন, এই ইন্টারভ্যালটার মধ্যে, T1 থেকে T2 ইন্টারভ্যালটার মধ্যে। ওকে, আবার এই ইন্টারভ্যালটা চেঞ্জ করলে রেট অফ এভারেজ রেট অফ দ্য রিয়াকশনটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এই ইন্টারভ্যালটার মধ্যে রেট অফ দ্য রিয়াকশন, মানে এখানে এটা ডিফাইন করা হয়েছে আর এভারেজ দিয়ে, সেটা হবে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি। ওকে, বা সেটা হবে মাইনাস R2 মাইনাস R1 বাই T2 মাইনাস T1। ওকে, তো এইভাবে আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে আমরা এই এভারেজ রেট অফ দ্য রিয়াকশনটাকে ডিফাইন করলাম। ওকে, নাও এখন আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দিয়ে আমরা ডিফাইন করতে পারবো, তাই তো। তো এটা যদি দেখা যায়, তো রাইট সাইডে যে পিকচারটা আছে সেটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা। তো এটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন, এক্স অ্যাক্সিসে হচ্ছে টাইম। তো যখন T=0, মানে যখন কোনো কেমিক্যাল রিয়াকশন শুরু হয়নি, তখন কি হবে, তখন বিকারে কোনো প্রোডাক্ট মলিকুল ছিলই না, কারণ প্রোডাক্ট তো তখন প্রডিউস হয়নি।
তো সময়ের সাথে সাথে প্রোডাক্ট মলিকুল প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে ইনক্রিজ করবে, 0 থেকে শুরু করে ধীরে ধীরে ইনক্রিজ করবে। তো at টাইম t equal to 0 এটাতে 0 ছিল। সময়ের সাথে সাথে কেমিক্যাল রিয়াকশনটা ধীরে ধীরে এগোচ্ছে, তার ফলে প্রোডাক্টের কনসেন্ট্রেশনটাও ধীরে ধীরে ইনক্রিজ করছে এইভাবে, তাই তো। এটা হচ্ছে প্রোডাক্টের কনসেন্ট্রেশন। তো ধরা যাক আমরা যখন এটা ধরা যাক T1 এ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল P1, এবং এটা ধরা যাক T2, এবং এই T2 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ছিল ধরা যাক P2। ওকে, তো প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ কিভাবে হলো? প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হলো, তো এটা হলো ডেল্টা পি, মানে হচ্ছে P2 মাইনাস P1, তাই তো, যেটা একটা পজিটিভ কোয়ান্টিটি, কারণ P2 টা গ্রেটার দেন অফ P1, কারণ সময়ের সাথে সাথে প্রোডাক্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে বাড়ছে তো। এবং এটা হচ্ছে টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি। সুতরাং এই টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি এর মধ্যে আমরা যদি এভারেজ রেট অফ দ্য রিয়াকশনটাকে যদি ডিফাইন করি, সো সেটা হবে আর এভারেজ, সেটা হবে ডেল্টা পি বাই ডেল্টা টি। ওকে, মানে হচ্ছে P2 মাইনাস P1 ডিভাইডেড বাই T2 মাইনাস T1। ওকে, তো সো বেসিক্যালি কি হলো, বেসিক্যালি আমরা যদি এটা সামারাইজ করি, তো যে কোনো একটা কেমিক্যাল রিয়াকশন আর থেকে পি, তার এভারেজ রেট অফ দ্য রিয়াকশন সেটাকে আমরা ডিফাইন করতে পারবো আর এভারেজ দিয়ে, সেটা ডেল্টা টি টাইম ইন্টারভ্যালের মধ্যে সেটা আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন দিয়েও ডিফাইন করতে পারি, তখন হবে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি। আবার সেটাকে প্রোডাক্টের কনসেন্ট্রেশনের চেঞ্জ কিভাবে হচ্ছে সেটাতেও ডিফাইন করতে পারবো, সেটা হবে ডেল্টা পি ডিভাইডেড বাই ডেল্টা টি। ওকে, সো এটা হলো এভারেজ রেট অফ দ্য রিয়াকশনের ডেফিনেশন। সো এই এভারেজ রেট অফ দ্য রিয়াকশন, তার যে ইউনিট সেটা কি হবে? ইউনিট, তো ইউনিট হবে, তো বেসিক্যালি আর এভারেজ ইজ কনসেন্ট্রেশন বাই টাইম, রাইট? কনসেন্ট্রেশন বাই টাইম। তো ইউনিট যখন আমরা কোন একটা এভারেজ রিয়াকশন রেটের ইউনিট কি হবে? ইউনিট হবে কনসেন্ট্রেশনের ইউনিট ডিভাইডেড বাই টাইমের ইউনিট। সো কনসেন্ট্রেশনকে আমরা যদি মোলারিটি বা মোলালিটি এইভাবে ডিফাইন করতে পারি, অথবা মোল পার লিটার এইভাবে এই ইউনিটও ডিফাইন করতে পারি, রাইট? সো আমরা যদি এটাকে মোল পার লিটার মানে লিটার ইনভার্স এই ইউনিটে যদি ডিফাইন করি, এবং টাইমটাকে আমরা যদি সেকেন্ডে ডিফাইন করি, লেটস সে ধরা যাক সেকেন্ডে আমরা ডিফাইন করেছি, তাহলে এভারেজ রেট অফ দ্য রিয়াকশন কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, রাইট? তো বেসিক্যালি যে কোনো কেমিক্যাল রিয়াকশনের রেট অফ দ্য রিয়াকশনের তার যে ইউনিট সেটা হবে কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই টাইম, এবং কনসেন্ট্রেশনকে আমরা বিভিন্ন ইউনিটে ডিফাইন করতে পারি, যেমন মোলারিটি, মোলালিটি, অথবা মোল পার লিটার এটসেট্রা। সো আমরা যদি মোল পার লিটারে যদি ডিফাইন করি, তাহলে এভারেজ রেট অফ দ্য রিয়াকশনের যে ইউনিট হবে সেটা হবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, সো এটা হয়ে গেল আমাদের এভারেজ রেট অফ দ্য রিয়াকশন। সো এভারেজ রেট অফ দ্য রিয়াকশন সবসময় আমরা কোন একটা টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি তে আমরা ডিফাইন করব, এবং সেটা একটা ডেল্টা টি হচ্ছে একটা লার্জ কোয়ান্টিটি, এবং ডেল্টা টিটা আমরা যদি চেঞ্জ করি, আমরা যদি লেটস সে T3 থেকে T2 করলাম বা T4 থেকে T3 করলাম, তো ডেল্টা টি চেঞ্জ করলে এভারেজ রেট অফ দ্য রিয়াকশনটাও কিন্তু চেঞ্জ হবে। সো এটা একটা ইন্টারভ্যালের উপর ডিপেন্ডেন্ট। ওকে, এখন এরপরে যে একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস রেট অফ দ্য রিয়াকশন। সো আমরা এতক্ষণ ধরে এভারেজ রেট অফ দ্য রিয়াকশন নিয়ে আলোচনা করছিলাম, এখন হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস রেট মানে কি? মানে আমরা যদি কোন একটা টাইম ইন্টারভ্যাল মানে ডেল্টা টি এর মধ্যে ওই রিয়াকশনটার রেট সম্পর্কে যদি জানতে না চাই, আমরা যদি জানতে চাই লেটস সে কোন একটা পার্টিকুলার টাইম টিতে, কোন একটা পার্টিকুলার মোমেন্টে ওই কেমিক্যাল রিয়াকশনটার রেট কত, সেটা মানে হচ্ছে ইনস্ট্যান্টিনিউয়াস রেট। সো ইনস্ট্যান্টিনিউয়াস মানে হচ্ছে
কোন একটা পার্টিকুলার মোমেন্টে লেটস সে অ্যাট টাইম টি তে রিয়াকশনের রেট কত সেটা আমাদের ইনস্ট্যান্টিনিয়াস রেট সম্পর্কে থেকে আমরা ইনফরমেশন পাবো। ওকে, সো এভারেজ রেট অফ দ্য রিয়াকশন কি ছিল? এভারেজ রেট অফ দ্য রিয়াকশন ছিল যে আর এভারেজ ইকুয়াল টু মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি অথবা ডেল্টা পি বাই ডেল্টা টি, রাইট? এখন এই ইন্টারভেলটাকে যদি আমরা অনেকটা ছোট করে দিই, মানে ছোট করতে করতে আমরা যদি বলি যে এই ইন্টারভেলটা লেটস সে ডেল্টা টি টেন্ডস টু জিরো, মানে একদম ছোট একটা ইন্টারভেল, স্মল একটা ইন্টারভেল, তাহলে কি হবে? যদি ইন্টারভেলটা একদম খুব ছোট হয় তাহলে একটা পার্টিকুলার মোমেন্ট টি তে যে রেট ক্যালকুলেট করা আর ডেল্টা টি টেন্ডস টু জিরোতে যদি রেট কম্পিউট করি তাহলে সেটা বেসিক্যালি সিমিলার দেবে, তাই তো? মানে হচ্ছে আমরা যদি ধরি যে সো এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে টাইম ছিল, তো ধীরে ধীরে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে কমছে, তাই তো? নাও ধরা যাক প্রথম আমরা এই টাইম ইন্টারভ্যালের মধ্যে কম্পিউট করেছি ডেল্টা টি, এটা হচ্ছে ডেল্টা টি। নাও ডেল্টা টি আমরা এখন ছোট করতে করতে এমন করে দিলাম যে ডেল্টা টি একদম জিরোর খুব কাছাকাছি, এবং ধরা যাক যে আমরা এই টাইম ইন্টারভ্যালে এই ইনস্ট্যান্টে এই মোমেন্টে আমরা ওই রিয়াকশনের রেট সম্পর্কে ইনফরমেশন জানতে চাই, মানে তার ইনস্ট্যান্টিনিয়াস রেট কত হবে সেটা আমরা জানতে চাই। তো এটাকে ছোট করতে করতে আমরা যদি খুব জিরো করে দিই ডেল্টা টিটাকে, তাহলে এই মোমেন্টে যে ইনস্ট্যান্টিনিয়াস রেট সেটা আমরা জানতে পারবো, সেটা হবে এই ডেল্টা টি টেন্ডস টু জিরো করলে। ওকে, সো বেসিক্যালি আমরা মেইন পয়েন্ট কি, যে যখন আমরা এভারেজ রেট অফ দ্য রিয়াকশন কম্পিউট করছি সেটা কোনো একটা টাইম ইন্টারভ্যাল ডেল্টা টি তে কম্পিউট করছি, এবং এই ডেল্টা টিটাকে যদি আমরা শ্রিঙ্ক করে দিই, মানে একবারে ছোট করতে করতে যদি ডেল্টা টি টেন্ডস টু জিরো করে দিই, মানে যদি খুব একদম জিরোর কাছাকাছি করে দিই, তাহলে আমরা ওই পার্টিকুলার মোমেন্টে বা ওই পার্টিকুলার ইনস্ট্যান্টে আমরা ওই রিয়াকশনটা রেট সম্পর্কে ইনফরমেশন পেতে পারবো। ওকে, সো এখন ইনস্ট্যান্টিনিয়াস রেটের ডেফিনেশন কি হবে? ইনস্ট্যান্টিনিয়াস রেট সেটাকে যদি আমরা বলি আর ইনস্ট্যান্টিনিয়াস রেটকে এটা যদি ডিফাইন করি সেটা হবে মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি where ডেল্টা টি টেন্ডস টু জিরো অথবা ডেল্টা পি বাই ডেল্টা টি যেখানে এই ডেল্টা টি টেন্ডস টু জিরো, তাই তো? তো এটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো? এটাকে আমরা ডিফাইন করতে পারবো আর ইনস্ট্যান্টিনিয়াস, সো ডেল্টা আর বাই ডেল্টা টি যেখানে ডেল্টা টি টেন্ডস টু জিরো, সেটা মানে হচ্ছে আমরা ডি হিসাবে এটাকে ডিফাইন করতে পারি, তাই তো? মানে ডেরিভেটিভ। সো এটা আমরা ডি আর ডিটি এভাবে আমরা ডিফাইন করতে পারবো, অথবা ডিপি ডিটি, এটা হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্টিনিয়াস রেট। সো এভারেজ রেট কি ছিল? এভারেজ রেট ছিল যে ডেল্টা আর বাই ডেল্টা টি, মানে কোন একটা চেঞ্জ, কোন একটা ফাইনাইট ইন্টারভ্যালের চেঞ্জ, সেই ইন্টারভ্যালটাকে যদি আমরা শ্রিঙ্ক করে দিই, ডেল্টা টি যদি টেন্ডস টু জিরো করে দিই, তাহলে আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেট পেয়ে যাব, সেটা হবে মাইনাস ডিআর ডিটি অথবা ডিপি ডিটি। ওকে, সো নাও এখন একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সো আমরা এখন ইনস্ট্যান্টিনিয়াস রেট, সো ইনস্ট্যান্টিনিয়াস রেট ওকে, সো ইনস্ট্যান্টিনিয়াস রেটকে আমরা কিভাবে ডিফাইন করলাম? ইনস্ট্যান্টিনিয়াস রেটকে ডিফাইন করলাম ডেরিভেটিভ দিয়ে, তাই তো? যে আর অফ ইনস্ট্যান্টিনিয়াস সেটা হয়ে গেল যে মাইনাস ডিআর ডিটি অথবা ডিপি ডিটি, সেটাকে আমরা ডেরিভেটিভ দিয়ে ডিফাইন করতে পারছি, তাই তো? তো ডিআর ডিটি বা ডিপি ডিটি এটা কি হবে? এটা আমরা ওই যে যেটা প্লট করেছিলাম যে ওয়াই অ্যাক্সিসে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন এবং এক্স অ্যাক্সিসে সেটা ছিল টাইম, তো উইথ টাইম রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন ধীরে ধীরে কমছিল, তাই তো?
নাও ডিআরডিটি মানে কি, এটাকে আমরা এই যে প্লট, এই যে ধীরে ধীরে সময়ের সাথে সাথে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন চেঞ্জ হচ্ছে, সেটাকে আমরা যে প্লট যে করছি, সেই প্লটটাকে আমরা রিয়াকশন প্রোফাইল বলা হয়। ওকে, রিয়াকশন প্রোফাইল। সো তো এই প্লটের ডিআরডিটি বলতে কি বুঝি, ডিআরডিটি মানে হচ্ছে যে স্লোপ, একটা পার্টিকুলার টাইম টিতে তার স্লোপটা কতটা। তো স্লোপ মানে কি, এখানে আমরা যদি একটা ট্যানজেন্ট ড্র করি, তো এটা হচ্ছে স্লোপ হয়ে গেল, তাই তো। তো ইনস্ট্যান্টেনিয়াস রেট বেসিক্যালি কি হবে, স্লোপ স্লোপ অফ স্লোপ অফ স্লোপ অফ দ্য লাইক দিস কার্ভ, স্লোপ অফ দ্য কার্ভ। ওকে, মানে যখন আমরা যদি আমরা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন ভার্সেস টাইম যদি প্লট করি, সেই প্লটের যে স্লোপটা হবে সেটা হবে ডিআরডিটি। এটা এই যে স্লোপটা হবে, এটা হচ্ছে স্লোপ, এবং এটা ইকুয়াল টু কি হবে, ডিআরডিটি, তাই তো। তো ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ দ্য রিয়াকশন তখন হবে মাইনাস ডিআরডিটি। এবং যদি আমরা এটাকে যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন যদি সময়ের সাথে সাথে প্লট করি, তাহলে আমরা কি করবো, যে ইনস্ট্যান্টিনিয়াস রেট হবে ওই স্লোপ অফ দ্যাট কার্ভ, ডিপিডিটি। ওকে, সো বেসিক্যালি ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ দ্য রিয়াকশন এর ইনফরমেশন আমরা ওই কাইনেটিক রিয়াকশন প্রোফাইলের স্লোপ থেকে আমরা সেই ইনফরমেশনটা জানতে পারবো। কোন একটা পার্টিকুলার টাইমে তার যদি স্লোপটা কম্পিউট করি, তাহলে আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ দ্য রিয়াকশন সম্পর্কে জানতে পারবো। সো সো আজকে আমরা যদি আজকের লেকচারটা যদি আমরা সামারাইজ করি, সো বেসিক্যালি রিয়াকশন রেট, আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্স কেন গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট, সেইগুলো সম্পর্কে ডিসকাস করলাম। সো রিয়াকশন কেমিক্যাল কাইনেটিক্স থেকে বেসিক্যালি কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের রেট, মানে তার স্পিড অফ দ্য রিয়াকশন, তার মেকানিজম, কি কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস মানে টেম্পারেচার, প্রেসার বা ক্যাটালিসিস ওই রিয়াকশনটাকে ইনফ্লুয়েন্স করতে পারে বা কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি, তাই তো। এবং সেগুলো জানলে কোন একটা রিয়াকশনটাকে আমরা বাইরে থেকে কন্ট্রোল করতে পারবো। তো এরপর কোন একটা কেমিক্যাল রিয়াকশনের থার্মোডাইনামিক্স থেকে আমরা কি ইনফরমেশন পাবো এবং কেন আমাদের কেমিক্যাল কাইনেটিক্স আলাদা করে পড়া দরকার, সেটা আমরা জানলাম। যে থার্মোডাইনামিক্স থেকে আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনের ফিজিবিলিটি, মানে কোন একটা কেমিক্যাল রিয়াকশন আদৌ সম্ভব কি সম্ভব নয়, সেটা আমরা বলতে পারবো। বাট কেমিক্যাল রিয়াকশনটা কিভাবে এগোচ্ছে, কতটা স্পিডে এগোচ্ছে, সেটা সম্পর্কে আমরা জানতে পারবো না। তো সেজন্য আমাদের কেমিক্যাল কাইনেটিক্স পড়া দরকার। কেমিক্যাল কাইনেটিক্স বেসিক্যালি, কেমিক্যাল কাইনেটিক্স থেকে আমরা যে কোনো কেমিক্যাল রিয়াকশনের কিভাবে ঘটছে সেই সব বিষয় সম্পর্কে ইনফরমেশন থেকে আমরা ইনফরমেশন জানতে পারবো। নাও তারপর আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনের রেট অফ দ্য রিয়াকশনটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারবো সেটা জানলাম। মানে তার কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখে, অথবা কনসেন্ট্রেশন অফ দ্য প্রোডাক্ট সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা থেকে আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশনের রেটকে আমরা ডিফাইন করতে পারবো, তাই তো। এবার এভারেজ রেট অফ দ্য রিয়াকশন এবং ইনস্ট্যান্টিনিয়াস রেট অফ দ্য রিয়াকশন। সো এভারেজ রেট অফ দ্য রিয়াকশন কি হলো, যে কোন একটা পার্টিকুলার টাইম ইন্টারভেল ডেল্টা টি এর মধ্যে কোন একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে বা কোন প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা থেকে আমরা এভারেজ রেট অফ দ্য রিয়াকশন ডিফাইন করি। এখন ইনস্ট্যান্টিনিয়াস রেট মানে হচ্ছে আমরা যদি কোন একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে রেটকে না জানতে চেয়ে যদি একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, মানে পার্টিকুলার মোমেন্টে আমরা যদি রেটকে জানতে চাই, তাহলে ওই ডেল্টা টিটাকে যদি আমরা শ্রিঙ্ক করে যদি ডেল্টা টি টেন্ডস টু 0 করি, তাহলে আমরা একটা পার্টিকুলার টাইমে ওই রিয়াকশনটার রেট সম্পর্কে ইনফরমেশন পেতে পারবো। এবং সেটা করলে ইনস্ট্যান্টিনিয়াস রেটকে আমরা এই যে টাইম ডেরিভেটিভ মানে ডিআরডিটি বা ডিপিডিটি এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, তাই তো। এবং নাও ডিআরডিটি বা ডিপিডিটি এটা মানে কি, টাইম ডেরিভেটিভ মানেই হচ্ছে যে কোন একটা রিয়াকশন প্রোফাইলের স্লোপ অফ দ্যাট কার্ভ। যদি রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনকে যদি আমরা প্লট করি সময়ের সাথে সাথে, তার যে স্লোপ কোন একটা পার্টিকুলার টাইমে, বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনকে যদি আমরা সময়ের সাথে সাথে প্লট করি, তাহলে তার যে স্লোপ কোন একটা পার্টিকুলার টাইমে, সেটা থেকে আমরা ইনস্ট্যান্টিনিয়াস রেট অ্যাট দ্যাট টাইম সেই সম্পর্কে আমরা ইনফরমেশন পেতে পারবো। ওকে, সো সো নেক্সট লেকচারে আমরা কোন একটা কেমিক্যাল রিয়াকশন
তার রেট, তার ডিফারেন্সিয়াল রেট অফ দ্য রিয়াকশন, বা তার কিছু এক্সাম্পল, তারা কি করে আমরা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের রেটকে আমরা এক্সপ্রেস করতে পারবো, ডিফাইন করতে পারবো, সেগুলো সম্পর্কে, বা তার কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের অর্ডার কি, তার মলিকুলারিটি কি, এগুলো সম্পর্কে আমরা ডিসকাস করবো। ওকে।